এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে একটা রিসার্চের আর্টিকেল লেখা যায়, ঠিক আছে? এটা এটা নিয়ে আসলে কথা বলার মতো তেমন কিছু নাই, কারণ হচ্ছে কি, রিসার্চ আর্টিকেল লেখার জন্য এটা এক এক রকম, এক একজন এক এক ভাবে লিখে, এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং থেকে এই লেখাটা এক এক রকম হয়। এর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই, কিন্তু আর সবাই যে কাজ করে যে এমন ভাবে আর্টিকেল বা এগুলো, আর্টিকেল বলো বা কন্টেন্ট বলো, এমন ভাবে লিখতে হয় যাতে করে যেন সবাই এই জিনিসটা বুঝতে পারে। এই সিম্পল একটা কনসেপ্ট থাকার কারণে হচ্ছে যে এক একজন এক এক রকম মেথোডোলজি প্রপোজ করে যে এইভাবে আর্টিকেলটা লিখলে সুন্দর হবে, ঠিক আছে? তো আমি যে যেরকমটা ফলো করি সেটা হচ্ছে নর্মাল হচ্ছে এই রিসার্চ জার্নাল গুলো যেরকম কন্টেন্ট যেভাবে সাজানো চায় ওই রকম একটা কিছু, ঠিক আছে? এতে করে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে এখানে, আবার অনেক সময় অনেক কিছু চেঞ্জ করা আহ, দরকার হয় না, যেভাবে আছে সেভাবে দিয়ে দিলেই হয়। মোট কথা হচ্ছে আর্টিকেল লেখার কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই, কিন্তু চাইলে তুমি কিছু ফলো করতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো আর্টিকেল লিখতে গেলে বেসিক্যালি লেখা শুরু করার আগে বেশ কিছু জিনিস তোমার হাতে অলরেডি থাকতে হয়। তো আপাতত আমি ধরে নিচ্ছি যে তোমাদের হাতে, তোমরা যখন কম্পিটিশনে পার্টিসিপেট করবে, এই প্রথম দিনের পর থেকেই তোমাদের হাতে কিছু না কিছু থাকবে। তো থাকার ফলে তোমরা যখন লেখা শুরু করবা, তখন তোমাদের হাতে আসলে কি কি থাকলে তোমরা ভালোভাবে লিখতে পারবা সেটা ধরে নিচ্ছি। বা নর্মালি আমরা যখন রিসার্চ আর্টিকেল লিখি তখন আমাদের হাতে কি কি থাকে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেই সেই জিনিসটার ফিজিক্যাল সিস্টেমটা ধরে নিচ্ছি যে তোমাদের হাতে এখন আছে ফিজিক্যাল সিস্টেম। তোমরা সেই ফিজিক্যাল সিস্টেমের উপরে কিছু কাজ করেছো, সেটা থিওরিটিক্যাল হতে পারে, সিমুলেশন হতে পারে, এক্সপেরিমেন্টাল হতে পারে। যে কোনো একটা কাজ করেছো, অলরেডি করেছো, করার ফলে তোমাদের হাতে কিছু রেজাল্ট আছে। সেই রেজাল্টটা অন্যান্য রিসার্চাররা যদি এই জাতীয় কাজ করে থাকে, সেই কাজের রেজাল্টের সাথে তোমার রেজাল্ট কম্পেয়ারেবল হতে পারে। হতে পারে তার রেজাল্টের চেয়ে তোমার রেজাল্ট অনেক ভালো, হতে পারে তার রেজাল্টের চেয়ে তোমার রেজাল্ট অনেক খারাপ। কিন্তু রেজাল্ট হচ্ছে রেজাল্ট, ভালো খারাপ বলে কোনো কথা নাই, এই জিনিসটা মাথায় রাখবা। সেই কারণে আমি জাস্ট এই সাবসেকশন করে ছোট লাইনগুলো লিখেছি। তারপরের ব্যাপারটা হচ্ছে যে এখন তোমরা কাজ করেছো, কাজ করার পরে তোমাদের হাতে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো রেজাল্ট গুলো আছে। এই রেজাল্ট নিয়ে তো তুমি ঘুমায় থাকবে না, ঘুমায় থাকলে তো আর তোমার এই রেজাল্ট দিয়ে কি হলো, কিছুই হলো না। এই রেজাল্টটা তুমি রিসার্চার কমিউনিটিতে তুমি দেখাতে চাও। এখন দেখাতে চাইলে একজনকে ডাক দিয়ে নিয়ে তুমি বলতে পারো না যে আমার কথা শোনেন, তোমার কথা শুনবে, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? ফলে এই রেজাল্টটা উপস্থাপন করাটা হচ্ছে একটা অত্যন্ত ক্রিটিক্যাল, ক্রুশাল ব্যাপার। ফলে এই এই এইটা হয়ে যায় অনেক সময় একটা বেসিক প্রবলেম, যে কারণে হচ্ছে বাংলাদেশ থেকে আমরা, ধরো আমার আমার রিসার্চ আর্টিকেল গুলোই দেখা যায় যে বেশিরভাগ সময় একসেপ্ট করতে চায় না। কারণ কি? কারণ হচ্ছে যে আমি ওগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারি না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অর্থাৎ কাজ করলেই শেষ না, লেখা শেষ হলে কাজটা শেষ হলো। তো এটা উপস্থাপন করার সময়, ফলে তোমাদেরকে এই রেজাল্ট যখন উপস্থাপন করতে যাবা, উপস্থাপনটা এমন হতে হবে যেন রেজাল্টটা খুবই ইন্টারেস্টিং মনে হয়, কম্প্রিহেন্সিভ মনে হয়। মানে কি, রেজাল্টের মধ্যে যা আছে তুমি সব দেখাতে পেরেছো। তারপরে হচ্ছে একজন একজনকে একটা কিছু দেখালেই যে সে খুশি হয়ে যাবে এরকম তো কিছু না। একজনকে একটা কিছু দেখালে সে গিয়ে যেন আরেকজনকে বলে
যে এই জিনিসটা এখানে আছে যা নাকি অনেক সুন্দর। অর্থাৎ তোমার অডিয়েন্স যেন এই তোমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে ওইভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তো তোমাদের এই ইনিশিয়ালি এরকম আর্টিকেল লিখতে গেলে আসলে এই জিনিসগুলো আমি এতক্ষণ যা বললাম তার কোনো কিছু না বোঝারই কথা। তো কোনো কিছু না বুঝলে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে এগুলো রিসার্চ আর্টিকেল লিখতে গেলে এটা হচ্ছে লিখতে লিখতে শেখা হয়। তুমি যত লিখবা তত শিখবা, এইরকম একটা ব্যাপার। তো এখানে আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। স্যাম্পলটা দেখতেছি যে 14 সালে আমি লিখেছিলাম। তো যাই হোক, এই ডকুমেন্টটা আমি নিজের কাছে খুঁজে পাই নাই, পরে শিশিরকে বললাম দিতে, শিশির আকাশের কাছ থেকে নিয়ে দিল। যাই হোক, তো এখানে যা আছে তা হচ্ছে মোটামুটি যে আমি স্ক্রল করে যাচ্ছি, যে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে যা নাকি তোমাদের কাছে অনেকটা পরিচিত। পরিচিত মানে কি, যে তোমরা ল্যাব রিপোর্ট যখন লিখো তখন এই ইন্ট্রোডাকশন লিখো, থিওরি লিখো, রেজাল্ট লিখো, অ্যানালাইসিস লিখো, ডিসকাশন লিখো, কনক্লুশন লিখো, আর কিছু লিখো না। কারণ হচ্ছে এগুলো তোমরা মনে করো দরকার নাই, সে কারণে লিখো না। কিন্তু এখানে হচ্ছে যে এই অ্যাবস্ট্রাক্ট একটা সেকশন আছে যা নাকি ভেরি ইম্পর্টেন্ট, ফিউচার একটা সেকশন আছে যা নাকি একটু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট না, একটু ইম্পর্টেন্ট। আর রেফারেন্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রেফারেন্স ছাড়া তোমার এই আর্টিকেলে কিছু নাই। রেফারেন্স মিসিং মানে আর্টিকেল নাই। তো এখন আসো আমরা শুরু করি। এই জায়গায় কোথায় কি থাকে, কিভাবে থাকে। ব্যাপারটা হচ্ছে যে একটা কাজ করলে সেই কাজটাকে তুমি কিভাবে উপস্থাপন করতেছো তার উপরে নির্ভর করে এই আর্টিকেলটার টাইটেল হয়। টাইটেলটা থেকে যেন একজন বুঝতে পারে তোমার এই যে হাজার হাজার ভিতরে হাজার হাজার লাইন লিখবা, সেই লাইনগুলোর মধ্যে কি আছে, কি বোঝাতে চাচ্ছ, এই টাইটেলের থেকে সেটা আহ সেভাবে তোমাদেরকে টাইটেলটা লিখতে হবে। আর টাইটেলের মধ্যে যেমন ধরো স্টাডি অফ সামথিং, মেজারমেন্ট অফ সামথিং, তারপরে এই সিমুলেশন অফ সামথিং, এই এই শব্দগুলো লেখা আসলে ভালো না। স্টাডি, মেজারমেন্ট, সিমুলেশন, এই শব্দগুলো লেখা ভালো না, তাই এগুলো অ্যাভয়েড করে টাইটেলটা লিখবে। তারপরে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। এই অ্যাবস্ট্রাক্টটা আমি সবার পরে বলতেছি, কারণ হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটা এখন হঠাৎ করে বললে কিছু বোঝা যাবে না। ফলে আমি ইন্ট্রোডাকশন সেকশনে চলে যাচ্ছি। ইন্ট্রোডাকশন সেকশনে যদি একদম কিছু না থাকে, অর্থাৎ তুমি যদি একদম কিছু লিখতে না চাও, তাহলেও তোমাকে ইন্ট্রোডাকশনে 3টা প্যারাগ্রাফ লিখতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ। এই 3টে প্যারাগ্রাফের মধ্যে স্পেসিফিক কিছু জিনিস অডিয়েন্স অর্থাৎ রিসার্চ কমিউনিটিতে তোমার যে অডিয়েন্স আছে তারা এই 3টা জিনিস চায়। 3টা জিনিস এইভাবে থাকতে হয়। সেটা কি? সেটা হচ্ছে যে প্রথমে তুমি এই একটা গ্লোবাল কথাবার্তা বলবা, যে এই প্রবলেমটা তোমার কেন ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা কোথায় আছে, এই প্রবলেমটা কিভাবে আছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এই প্রবলেমটা সলভ করলে কি লাভ হবে, কার লাভ হবে, কেন লাভ হবে। অর্থাৎ তুমি যে রিসার্চের যে কাজটা করতেছো সেই কাজটার একেবারে গ্লোবাল একটা পিকচার তুলে ধরতে হয় প্রথম প্যারাগ্রাফে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে যা থাকে তা আস্তে আস্তে বলি, বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে তুমি এই থিওরিতে কিছু কাজ করেছো, এই থিওরি তো তুমি বানাও নাই একেবারে। যদি F = ma থেকে শুরু করো, সেইটা বানাইছে নিউটন।
তো এই যে নিউটন যে একটা কাজ করেছে সেখান থেকে কাজটা শুরু করলা, অথবা অমুকে একটা কিছু করেছে সেখান থেকে শুরু করলা। এই যে বিভিন্ন জনের কাজ থেকে তুমি এই কাজটা করতেছো, সেই জিনিসটা তোমার সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে। অর্থাৎ অমুক জনের এই কথা বলেছেন, অমুক জন এই জিনিসটা পেয়েছেন, এই জিনিসটা পেয়েছেন ফলে আমার থিওরিটা এরকম দাঁড়িয়েছে। ঠিক আছে, এক নম্বর কথা গেল। দুই নম্বর কথা হচ্ছে এখানে অ্যানালাইসিস আগে কেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আহ, ধরো তুমি এই থিওরির উপর বেস করে তুমি কিছু কাজ করেছো, কিছু রেজাল্ট পেয়েছো। এই যে রেজাল্ট, এই রেজাল্ট গুলো কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা বোঝার জন্য একমাত্র ওয়ে হচ্ছে যে আশেপাশে অন্য কারো কাজ, এই জাতীয় কাজ করা আছে কিনা। যদি কাজ করা থাকে তাহলে হচ্ছে সেই কাজগুলোর কে করেছে, কব কি কারণে করেছে, করে কি রেজাল্ট পেয়েছে, সেই কথাগুলো এই সেকেন্ড প্যারাগ্রাফে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই থিওরির রেসপেক্টে যদি তুমি অ্যানালাইসিস করো, সেই অ্যানালাইসিস অথবা রেজাল্টের রেসপেক্টে যদি অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস অ্যানালাইসিস বলতে আসলে বোঝায় হচ্ছে যে এই তুমি কি আশা করতেছো। থিওরি বলছে ডাইনে যেতে, এখন এই যে ডাইনে যেতে বলেছে, সেই জিনিসটা যে তুমি আশা করতেছো সেইটার এক্সপ্লেনেশন হচ্ছে অ্যানালাইসিস। যে এই যে দেখেন এটা ডাইনে যাচ্ছে বা ডাইনে যেতে চাচ্ছে, আর রেজাল্ট হচ্ছে যে তুমি ওই জিনিসটা থিওরি বা এক্সপেরিমেন্ট যেটাই করো সেটার রেসপেক্টে তুমি যা পেয়েছো তা হচ্ছে রেজাল্ট। সেই রেজাল্টকে এখন তুমি ওই যে আগে বললে ডাইনে যাচ্ছে না বামে যাচ্ছে, সেই জিনিসটা রেজাল্টের থেকে যখন তুমি দেখাবে সেটা চলে যাবে তোমার ডিসকাশনে। ঠিক আছে, তো এখন এই যে ডিসকাশনে গেল, ডাইনে যাচ্ছে বা বামে যাচ্ছে, এইটা কে বলেছে? এটা যদি তুমি বলো তাহলে তো কথা সুন্দর শেষ। কিন্তু সাধারণত হয় কি যে এই কথাগুলো আসলে ডাইনে যাবে নাকি বামে যাবে, এই কথাগুলো রিসার্চ কমিউনিটিতে আগে থেকেই আছে, অনেক কিছুই আছে। ফলে এই যে অমুক জনে বলেছে এই রেজাল্ট দেখে ডাইনে যাবে, এই কথাটা তোমাকে এই সেকেন্ড প্যারাগ্রাফে, ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারাগ্রাফে লিখতে হবে। তো এই জাতীয় কথাবার্তাগুলো যখন সব লিখবা, লিখে শেষে গিয়ে বলবা, এই সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইনে বলবা যে এই আলোচনার মধ্যে মেইন রেজাল্টটা কি। অর্থাৎ রিসার্চাররা কি আশা করতেছে সেই সেইটা বলবা, তোমার রেজাল্ট না। এখানে হোয়াট আর দ্য মেইন রেজাল্টস, এটা তোমার না, এটা হচ্ছে এর আগে এই যে বিভিন্ন মানুষজন যেই কাজগুলো করেছে সেই কাজগুলোর করেসপন্ডিং রেজাল্টটা কি, সেটা হচ্ছে এই ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন, এক লাইন অথবা দুই লাইন হবে। আর থার্ড প্যারাগ্রাফে থাকবে, এটা অত্যন্ত সিম্পল প্যারাগ্রাফ কিন্তু এইটা অত্যন্ত ভালো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে থাকবে যে তুমি বলবা যে এরপরে আমরা থিওরি আলোচনা করেছি, অ্যানালাইসিস আলোচনা করেছি, রেজাল্ট আলোচনা করেছি, ডিসকাশন আছে, কনক্লুশনের মাধ্যমে এই কাজটার এন্ডিং আমরা টেনেছি। এই জাতীয় কথাবার্তা হচ্ছে এই ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, ফলে এই ইন্ট্রোডাকশনের তিনটে প্যারাগ্রাফ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে থিওরিতে যেই কাজটা করবে, তোমরা খাতা কলমে বিশাল বিশাল অঙ্ক করবে, কিন্তু এই থিওরিতে ওই বিশাল অঙ্ক উঠায় দিবে না। অঙ্ক ফিজিক্সের জগতে অঙ্ক কিচ্ছু না, অঙ্ক তোমাকে করতে হবে, এটা ফিজিক্সের ওরা সবাই জানে যে তুমি অঙ্ক পারো, সে কারণেই তুমি ফিজিক্সে পড়ো। তো যাই হোক, তো এটা যখন হবে কি বলে,
আহ, তার মানে হচ্ছে যে থিওরি কোনো একটা জায়গায় শুরু আছে, সেই শুরুর অংশটা লিখবা। সাপোজ তোমার কাছে একটা ফিজিক্যাল সিস্টেম আছে, আর একটা বল আকাশ থেকে নিচে পড়তেছে। তো এই ফিজিক্যাল সিস্টেমটা ডেসক্রাইব করার জন্য তুমি সরাসরি নিউটনের সেকেন্ড ল ইউজ করো, বা এফ ইকুয়াল টু এম এ ইউজ করো। যখন নাকি এফ ইকুয়াল টু এম এ ইউজ করলা, তুমি লিখলা এফ ইকুয়াল টু এম এ। এখন এই এফ ইকুয়াল টু এম এর জন্য তোমার বল আকাশ থেকে পড়তেছে, এটাতে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারপরে এই বাতাসের রেজিস্ট্যান্স আছে, তারপরে বাতাস ফ্লো করলে আরেক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হবে, তারপরে এখানে তুমি যদি নিচে থেকে ফু দাও আরেক ধরনের জিনিস তৈরি হবে, এখানে তুমি যদি টর্নেডো উৎপন্ন করে দাও সেখানে আরেক ধরনের জিনিস হবে, বলের মধ্যে যদি খাঁজ কাটা থাকে তাহলে আরেক ধরনের আহ জিনিস তৈরি হবে। এই জিনিসগুলো এফ ইকুয়াল টু এম এর মধ্যে কিভাবে লেখে, এম এ ইকুয়াল টু F1 F2 F3 F4 ইত্যাদি ইত্যাদি। তো ওই জিনিসগুলো সব যদি লেখো তাহলে এইটা, এই থিওরিটা বেশ বড় হয়ে যাবে। তো থিওরিটা আসলে বড় হবে না, এই থিওরির বড় হওয়াটা হবে তোমাদের খাতায়। এই এইখানে না, এইখানে শুধু থাকবে যে তুমি বলবা যে নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তারপরে খাতার মধ্যে তুমি যে দিস্তার পর দিস্তা কাজ করেছো, সেই কাজ করার শেষে গিয়ে, সবার শেষে গিয়ে যেই ইকুয়েশনটা থাকবে তুমি এইখানে লিখবা যে সিম্পলি এই এফ ইকুয়াল টু এম এ কে যদি আমরা সামারাইজ করি এই ফিজিক্যাল সিস্টেমের জন্য, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে এটা। এর মাঝখানে অন্য কোনো ইকুয়েশন লেখার কোনো দরকার নাই, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। আর ওই যখন নাকি তোমরা বড় ইকুয়েশনটা লিখবা, এই বড় ইকুয়েশনের মধ্যে যত আননোন প্যারামিটার আছে, এ বি সি ডি ভি এক্স ওয়াই জেড যা আছে, এইগুলোর সবগুলোর মিনিং পরিষ্কারভাবে লিখতে হবে। যে এ মানে হচ্ছে একটা কিছু, বি মানে হচ্ছে আরেকটা কিছু, ইত্যাদি। এতটুকু লিখলেই থিওরি শেষ। থিওরি নিয়ে এত মানে বেশি কথা বলবা না, কারণ কি থিওরিতে কি আছে এটা সবাই জানে। তারপরে হচ্ছে অ্যানালাইসিসটা বেসিক্যালি হয় কি, যে তোমাদের এই থিওরিটা যখন লিখবা, এই থিওরিতে তোমরা যখন খাতার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করবা, অঙ্কগুলো ডেরাইভ করবা, ফর্মালিজমটা যখন পাবে, তখন এই ফর্মালিজম পাওয়ার সময় তোমাদের অনেক অ্যাজাম্পশন বসাতে হয়। সেই অ্যাজাম্পশন গুলো হচ্ছে এক একটা অ্যানালাইসিস। যে ওই আমরা ধরে নিচ্ছি বল আকাশ থেকে পড়তেছে কিন্তু এখানে কোনো বাতাস নাই, তাহলে এই যে বাতাস নাই কথাটা তুমি যদি খাতার মধ্যে অঙ্ক করার সময় এই জিনিসটা ইনক্লুড করো, তখন এই কথাটা তোমাকে থিওরি সেকশনে না বলে তুমি অ্যানালাইসিস সেকশনে বলবা। ঠিক আছে? আর এই বাতাস না থাকলে রেজাল্টটা কি হবে বা কি আশা করতেছ, এই জিনিসটা এই অ্যানালাইসিসে এট এ টাইম তুমি বলে দিবে। যে বাতাস যদি না থাকে তাহলে বলটা যদি পড়ে তাহলে বলটা নিচেই পড়বে, একেবারে সরাসরি নিচে পড়বে, এটা ডাইনে বামে কোথাও যাবে না। আর যদি বাতাস থাকে তাহলে কি ঘটনা ঘটবে, বাতাস যদি উত্তর দিক থেকে আসে তাহলে বলটা যেখানে পড়ার কথা ছিল তার থেকে দক্ষিণ দিকে গিয়ে বলটা পড়বে, কারণ বাতাস উত্তর দিক থেকে ধাক্কা দিলে বলটা দক্ষিণে যাবে। এই এই জাতীয় কথাগুলো তোমরা বলবা অ্যানালাইসিসে। এই অ্যানালাইসিসের জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের থিওরির উপরে, অন্য কিছুর উপরে না। ঠিক আছে? কিন্তু আমি এই কিন্তু যে বললাম, কিন্তুর পরের কথাটা আমি পরে বলবো। আপাতত এখানে তোমরা মনে রাখবে যে অ্যানালাইসিসের মধ্যে একটা কিন্তু আছে। তারপরে হচ্ছে এখন রেজাল্ট দেখাবা। রেজাল্ট দেখাবা কিভাবে? একটা কাজের একটা রেজাল্ট, মিনিমাম একটা রেজাল্ট থাকবে, আর ম্যাক্সিমাম কয়টা রেজাল্ট থাকবে তা আননোন, কেউ জানে না। তুমি যত ভাবে অ্যানালাইসিস করবা তত ভাবে রেজাল্ট থাকবে। একটা বল আকাশ থেকে পড়তেছে, সরাসরি একটা রেজাল্ট। যে দেখেন সময়ের সাথে সাথে জি এর করেসপন্ডিং
ভেলোসিটি বাড়তেছে। তারপরে বাতাস আছে, এই যে দেখেন, যদি বাতাস সরাসরি ভার্টিক্যালি থাকে তাহলে আগে যেরকম ভেলোসিটি বাড়তেছিল এখন ওইরকমই ভেলোসিটি বাড়তেছে, কিন্তু তার যেখানে এক্স ওয়াই ভূমিতে যেখানে পড়ার কথা সেখানে না পড়ে অন্য জায়গায় গিয়ে পড়তেছে। গেল। এখন এই বাতাসটা যদি এই ঘুরতে থাকে তাহলে তোমাকে সেই জিনিসটা দেখাতে হবে ওই একইভাবে আলোচনায় আসবে। এই যে দেখেন, বলটা আকাশ থেকে পড়লে এইখানে পড়ার কথা, যদি বাতাস এইভাবে উত্তর থেকে আসে তাহলে বলটা দক্ষিণে যায়, কিন্তু বাতাস যদি ঘুরে তাহলে বলটা এইভাবে ঘুরবে। তারপরে যদি বলটা খাঁজ কাটা থাকে তাহলে সেটা খাঁজ কাটার কারণে বলের ড্রিফট কোন দিকে হবে সেটা দেখিয়ে বলতে হবে যে রেজাল্ট হচ্ছে এইটা। গেল রেজাল্ট। তারপরে হচ্ছে ডিসকাশন। এই ডিসকাশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজাল্টের চেয়ে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে ডিসকাশনের। কারণ কি? কারণ হচ্ছে এই যে তুমি যে কথাগুলো এতক্ষণ বললা রেজাল্ট আকারে, সেই রেজাল্ট আকারের কথাগুলো তোমার উপরে অ্যানালাইসিস সেকশনের সাথে কতটুকু মিল আছে, অথবা অন্য কোনো রিসার্চার যদি এই জাতীয় বল আকাশ থেকে ফেলে এক্সপেরিমেন্ট অথবা থিওরি যেটাই করে থাক না কেন সেটার সাথে কতটুকু মিল আছে। কতটুকু মিল আছে সেটাই হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে হচ্ছে যে কোথায় মিল আছে কোথায় অমিল আছে, তুমি কি আশা করতেছিলে, কি পেয়েছো, কেন পেয়েছো, এটা নানান ধরনের যুক্তি তর্ক এই ডিসকাশন সেকশনে উপস্থাপন করতে হবে। যদি বোঝা যায়, তারপরে আছে হচ্ছে এই এই একটু আগে অ্যানালাইসিস সেকশনে যেই কিন্তুর কথা বলেছিলাম সেই কিন্তুটাই এখন ডিসকাশন সেকশনে আবার বলি। সেটা হচ্ছে যে এই রেজাল্টের আগে অ্যানালাইসিস যদি দিতে চাও তাহলে সেটা এক সময় ছিল অত্যন্ত ভালো জিনিস, কিন্তু বর্তমানে এসে এমন একটা অজবরল অবস্থা দাঁড়িয়েছে যে এই অ্যানালাইসিসটা ডিসকাশনের সাথে মিলিয়ে দেয়। কারণ কি কি আশা করতেছি এক জায়গায়, আর কি পেয়েছি সেটা আরেক জায়গায়, অন্যজন কি বলেছে সেটা আরেক জায়গায়, এটা না মিলানোটা রিসার্চ অডিয়েন্স কমিউনিটিতে যে অডিয়েন্স আছে তাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ফলে এই অ্যানালাইসিস আর ডিসকাশন সেকশন দুইটা এখন আর কেউ আলাদা লিখে না, এখন একসাথেই লিখে ডিসকাশন এন্ড অ্যানালাইসিস। ফলে যে ঘটনাটা ঘটে, এই ডিসকাশনের মধ্যে তুমি সরাসরি তোমার রেজাল্ট এটা পেয়েছো, অমুক জনে এটা পেয়েছে, তার চেয়ে এটা ভালো হলো নাকি খারাপ হলো এই কথাটা তুমি সরাসরি এখানে বলতে পারো উইথ রেসপেক্ট টু থিওরি। থিওরি কি বলতেছে, তুমি কি পেয়েছো, ঠিক আছে? আর এইখানে রেজাল্ট সেকশনে যেমন বলেছিলাম যে রেজাল্ট মিনিমাম একটা হবে, ম্যাক্সিমাম কয়টা হবে তার কোনো ঠিক নাই। ফলে এই ডিসকাশন সেকশনে খেয়াল রাখবা যে তুমি যতগুলো রেজাল্ট পেয়েছো ততগুলো রেজাল্ট যেন এই ডিসকাশন সেকশনে আলোচনা করা হয়। রেজাল্ট পেয়েছো 3টা, ডিসকাশন করেছো 2টা, তার মানে একটা রেজাল্ট তুমি আলোচনা করো নাই। এটা অত্যন্ত খারাপ জিনিস। তুমি রেজাল্ট পেয়েছো 3টা, ডিসকাশন করার সময় তুমি করেছো 4টা। 4টা করেছো মানে কি, কোনো একটা রেজাল্টকে তুমি 2বার ডিসকাস করেছো, এটা কোনো অসুবিধা নাই, এটা ভালো জিনিস। মানে কি, তুমি 2টা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তোমার রেজাল্টটাকে তুমি উপস্থাপন করেছো। ফলে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে ডিসকাশনে আলোচনা করবা রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্ট, একটা রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টটাকে অবশ্যই ডিসকাশনে আলোচনা করতে হবে। ফলে আমি সাধারণত যে কথাটা বলি যে ডিসকাশন সেকশনে প্যারাগ্রাফ হয়,
রেজাল্ট তোমার কাছে যতগুলো আছে ততগুলো প্যারাগ্রাফ হতে হবে, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। এই কথাটা হচ্ছে যে যেই কতগুলো রেজাল্ট যদি একসাথে মিশে থাকে তাহলে সেটা দিয়ে একটা প্যারাগ্রাফ হবে, কিন্তু তোমাদেরকে আমি বলি যে প্রত্যেকটা রেজাল্টের জন্য আলাদা আলাদা ডিসকাশন হবে। কারণ হচ্ছে তোমরা এখন এই ডিস্টিংগুইশেবল রেজাল্টের ডিসকাশন এটা আম, করতে যদি পারো তাহলে তো খুব ভালো। সাধারণত আমরা পারি না, সেই কারণে আমি বলি যে রেজাল্ট যতগুলো ডিসকাশনে ততগুলো সেকশন থাকবে বা প্যারাগ্রাফ থাকবে। আর কনক্লুশন হচ্ছে, কনক্লুশনটা লেখার সময় একেবারে শুরু থেকে লিখতে হয়, অর্থাৎ তোমার ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারাগ্রাফে যে গ্লোবাল একটা পিকচার তুমি দিয়েছো তোমার এই কাজের জন্য, সেই গ্লোবাল পিকচারটা থেকে বলতে হবে যে এই জিনিসটা অত্যন্ত ভালো, এই জিনিসটা ওইখানে এইভাবে এইভাবে আলোচনা করা আছে, যা কিনা আমি এইভাবে এইভাবে আলোচনা করেছি। করার পরে হচ্ছে যে একেবারে শর্টলি এই গ্লোবাল পিকচারটা রিপিট করবা, কিন্তু আগের সেন্টেন্স গুলো দিয়ে না, আগের সেন্টেন্স ওয়ার্ড এগুলো দিয়ে না, অন্য কোনো সেন্টেন্স অন্য কোনো ওয়ার্ড দিয়ে কনক্লুশনের প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবা, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বলে এটাকে। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার এই রেজাল্ট কি কি রেজাল্ট আছে সবগুলো রেজাল্ট নিয়ে এই কনক্লুশনে বলবা না। এই সবগুলো রেজাল্টের মধ্যে যে রেজাল্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট, যে রেজাল্ট গুলো অন্য কেউ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেই রেজাল্ট গুলো তুমি এই কনক্লুশন সেকশনে শর্টলি উঠিয়ে নিয়ে আসবা যে এই রেজাল্টটা অত্যন্ত ভালো, এই রেজাল্টটা অত্যন্ত ভালো অমুক কারণে। এই কথাগুলো বলে শেষে বলবা যে এই কাজটা যদি না হতো তাহলে এই জিনিসগুলো আলোচনা করা যেত না। আর যেত না বলে এই কাজটা, তোমার কাজটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই কাজটা আহ, সবার দেখা উচিত। তারপরে হচ্ছে এই কনক্লুশন শেষ, তারপরে যে কাজটা, যেই একটা বা দুইটা লাইনের মধ্যে বলবা যে এই কাজটাকে ফিউচারে কোন দিকে নিয়ে নেওয়া যেতে পারে, অর্থাৎ এটার ফিউচার কি হবে। তুমি কাজ করে কি এটার রিসার্চের কনক্লুশন টেনে দিয়েছো, নাকি এই কাজটাকে ডাইনে বামে অনেক কিছু ইনক্লুড করে ইমপ্রুভ করা যেতে পারে, সেই কথাটা তুমি ফিউচার ওয়ার্কে বলবা যে ওকে আমরা তো বল নিয়ে অ্যানালাইসিস করেছি, এখন এই জায়গায় রাগবি বল হলে কিরকম হতো, অথবা গলফ বল হলে কিরকম হতো, এই কথাগুলো ফিউচার ওয়ার্কে বলবা। আর এখন হচ্ছে রেফারেন্স। রেফারেন্স জিনিসটা হচ্ছে এই যে তুমি ইন্ট্রোডাকশনে বিভিন্ন জনের কথা বলেছ, থিওরিতে থিওরির কোন একটা অংশ বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে এসেছো, ওই যেসব জায়গাতে যার কথাবার্তা নিয়ে এসেছো সেখানে একটা নাম্বার দিবে, আর সেই নাম্বারের করেসপন্ডিং এইখানে একটা নাম্বার দিবে, আর ওই নাম্বারের পরে এই যে একটা সিরিয়াল আছে, এখানে সুন্দর একটা সিরিয়াল, যে অথরের নাম, টাইটেল, পাবলিশার, ভলিউম, পেজ, ইয়ার। যদি আর্টিকেল হয় তাহলে এই রকম একটা সিকোয়েন্স ফলো করে লিখবা, আর যদি বই হয় তাহলে বইয়ের অথর, টাইটেল, কোন এডিশন, পাবলিশার কে, পাবলিশড প্লেস কোনটা, নিউ ইয়র্ক না বাংলাদেশ, আর কোন সালে এই বইটা পাবলিশ হয়েছে সেটা লিখবা। এই হচ্ছে রেফারেন্স। এই স্টাইলের রেফারেন্স দিতে থাকবা। একটা কথা মনে রাখবা, যেই কথা তোমার না সেই কথা অবশ্যই রেফারেন্স থাকবে। একটা রেফারেন্স অনেক জায়গায় বসতে পারে, এটা কোনো সমস্যা না। একজনের একটা কথা তুমি থিওরিতে বলতে পারো, তার ওই কথাটাই ওই তার কাজেরই রেজাল্টটাকে তুমি আবার রেজাল্ট সেকশনে গিয়ে আলোচনা করতে পারো। ফলে ওই একজনের কাজ যে একবারই তুমি সাইট করবা, এটাকে বলে সাইট করা, যে নাম্বার দেওয়াটাকে বলে সাইট করা। একজনের কাজকে একবারই সাইট করবা এরকম না,
যতবার তুমি তার কথা ব্যবহার করবে ততবারই তাকে সাইট করতে থাকবা। এখন আমরা দেখলাম যে টাইটেল কি হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখে, থিওরি কিভাবে লিখে, থিওরির রেসপেক্টে অ্যানালাইসিস কিভাবে করে, রেজাল্ট কিভাবে লিখে, ডিসকাশন কিভাবে লিখে। এই অ্যানালাইসিস আর ডিসকাশন যদি একসাথে থাকে তাহলে সেটা কিভাবে লিখে, কনক্লুশন কিভাবে লিখে, ফিউচার ওয়ার্ক কিভাবে লিখে, রেফারেন্স কিভাবে লিখে। এখন বাদ আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটা লেখার সময় যেই জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা হয় সর্বোচ্চ 4টা বা 5টা ফুল স্টপে। ফুল স্টপ থাকবে 4টা বা 5টা, এর বেশি না। যদি 4টার মধ্যে শেষ করতে পারো সেটা হচ্ছে খুবই ভালো। এই অ্যাবস্ট্রাক্টে থাকে হচ্ছে প্রথম লাইনটা থাকে তোমার কাজটা সম্পর্কে, এই যে ইন্ট্রোডাকশনে যে প্যারাগ্রাফটা লিখেছো সেই প্যারাগ্রাফটার একটা লাইন, যে এই রকম কাজ অত্যন্ত ভালো কাজ, এই জাতীয় কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অমুক অমুক কারণে। তারপরে হচ্ছে যে এই কাজটা তুমি কি দিয়ে কি করেছো, এই কাজটা তুমি থিওরিটিক্যালি অ্যানালাইসিস করেছো নাকি এক্সপেরিমেন্টালি অ্যানালাইসিস করেছো। থিওরিটিক্যাল ক্যালকুলেশন করলে কোন থিওরির বেসিসে এই ক্যালকুলেশনটা করেছো, এই কথাটা একটা ফুল স্টপে। তারপরে যে কথাটা থাকবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট, একেবারে প্রমিজিং রেজাল্ট, সবচেয়ে ভালো রেজাল্ট যেটা সেটা নিয়ে, যে এই এই থিওরি বা এক্সপেরিমেন্টের মধ্যে কাজ করে আমরা যা পেয়েছি তা হচ্ছে এই রেজাল্টটা, যা কিনা অত্যন্ত ভালো। এইটা এই অত্যন্ত ভালো, এই অত্যন্ত ভালোটা কেন সেটাও বলবা, কিন্তু এই টোটাল কথাটা থাকবে একটা ফুল স্টপে। তারপরে যদি তোমার রেজাল্ট কয়েকটা থাকে বলার মতো, তখন ওই সবগুলো রেজাল্ট তুমি আরেকটা ফুল স্টপে বলবা যে অমুক 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 জিনিসও আমরা এই অ্যানালাইসিসের মধ্যে দেখেছি। ফাইনালি বলবা যে এই কাজটা অমুক জায়গায় ইউজ করলে কি হবে, অর্থাৎ তোমার এই কাজটার ইউজেবিলিটি কোথায় সেই জিনিসটা তুমি অ্যাবস্ট্রাক্টের লাস্ট লাইনে বলবা। এই তিনটা, এই 4টা লাইন। যদি এখানে দরকার হয় আরেকটা ফুল স্টপ বাড়ানোর, আরেকটা বাড়াবা, কিন্তু যদি দরকার না হয় কোনো কারণেই ওইটা বাড়ানোর দরকার নাই। তো এই হচ্ছে যে আর্টিকেল এর স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। আর্টিকেলের কোনো স্ট্রাকচার নাই, যে যেভাবে লিখে সেটাই স্ট্রাকচার, কিন্তু আমি এতক্ষণ যা বললাম তা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কিরকম হয় সেটা বললাম। তো এখন এই আর্টিকেলটা যদি হঠাৎ করে তোমরা লেখা শুরু করো তাহলে প্রথম থেকেই তোমরা যে কাজটা করবে, আউট হওয়ার মতো একটা অবস্থা হবে যে স্যার এত দাঁত ভাঙা কথাবার্তা বলছেন, এগুলো তো সম্ভব না। যেহেতু সম্ভব না সেহেতু এই দরকার নাই লেখার, লেখা টেখা বাদ। তো লেখা টেখা বাদ দিলে তো আসলে হলো না। তো সেই কারণে আমি তোমাদেরকে এখন আমার একটা সাজেশন দেই যে তোমরা আর্টিকেল কিভাবে লিখবা। এই কথাটা হচ্ছে কি আমি এখনো এই জিনিসটাই ফলো করি, ঠিক আছে। আর্টিকেলের রেজাল্টসটা আমি সবার আগে আগে লিখি। এই রেজাল্টসটার মধ্যে গ্রাফ থাকতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে, যা যা আছে সবকিছু এই রেজাল্ট সেকশনটাতে আমি আগে লিখি। তারপরে এই রেজাল্টটার ডিসকাশন লিখি, অর্থাৎ এই রেজাল্টটা কে কি বলেছে, তার রেসপেক্টে কি হওয়া উচিত, আর আমি কি পেয়েছি, আমি যা পেলাম সেটা ভালো নাকি মন্দ, ভালো হলে কেন ভালো, মন্দ হলে কেন মন্দ, এই কথাগুলো। কিন্তু এই যে আমি বলতেছি মন্দ, এই মন্দ শব্দটা তোমরা আর্টিকেলে লিখতে পারবে না, এটা নিষেধ। নেগেটিভ কোনো কথা লেখা যাবে না। যেটা
নেগেটিভ সেই জিনিসটাকে পজিটিভলি লিখতে হবে। এটা হচ্ছে একটা সিরিয়াস ব্যাপার। তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমেই এই জিনিসগুলো ব্যাপারে যে এটা হচ্ছে না কেন, এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই। ঠিক আছে? তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? যে এই অ্যানালাইসিস হচ্ছে যে তোমার এই রেজাল্টের পক্ষে বিপক্ষে যুক্তিগুলো পরিষ্কারভাবে দেখানো। তারপরে এই যে যে রেজাল্টটা পেলে সেই রেজাল্টটা পাওয়ার জন্য তো তোমার কোনো না কোনো মেথড থিওরি দরকার হয়েছে। সেই মেথড বা থিওরি যে কয়েকটা দরকার হয়েছে শুধুমাত্র সেই কয়েকটা জিনিস থিওরি সেকশনে আসবে, এর বেশি কিছু না। যে কথাটা আমি তোমাদের ওই যে আর্টিকেল লেখার সময় যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারে যে কথাটা বলেছিলাম যে শুরুর লাইনটা থাকবে আর শেষ লাইনটা থাকবে, আর কিছু না। তারপরে তুমি লিখতে বসবা ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন লেখাটা তুমি তোমাকে হেল্প করবে এই যে তুমি আগে যে ডিসকাশন সেকশনটা লিখেছো সেই ডিসকাশন সেকশনটা ধরে যদি ইন্ট্রোডাকশনটা লেখো তাহলে এই ইন্ট্রোডাকশনের ফার্স্ট এন্ড সেকেন্ড প্যারাগ্রাফটা লিখতে তোমার অনেক সুবিধা হবে। কারণ কি, ডিসকাশনে অলরেডি তুমি জানো কি কি আলোচনা করেছো আর ওই কথাগুলো কে কে বলেছে, অর্থাৎ প্রিভিয়াস রিসার্চারদের রিসার্চ ওয়ার্ক তুমি অলরেডি জানো যেহেতু তুমি ডিসকাশনে লিখেছ। ওই জিনিসগুলোই ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারাগ্রাফে সামারি আকারে লিখে দিবা। এই ইন্ট্রোডাকশন লেখার পরে লিখবা হচ্ছে কনক্লুশন। কারণ কি, এই কনক্লুশন লিখতে গেলে আমাদের কি কি লাগবে? ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফটা লাগবে, তারপরে হচ্ছে রেজাল্টের জিনিসগুলো লাগবে, তার মধ্যে ডিসকাশনেরও কিছু জিনিস থাকতে পারে ইম্পর্টেন্সের উপর বেস করে। তারপরে এটার ফিউচার ওয়ার্ক তো একটা হাবিজাবি একটা কিছু লিখে দিবা, এটা যে কোনো সময় লিখতে পারো। আর এই এতটুকু কনক্লুশন লিখে শেষ করার পরে তোমার আর্টিকেলটা মোটামুটি শেষ। তারপরে যা থাকবে তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন এই টোটাল যা লিখেছো তার উপর বেস করে তুমি একটা শর্ট অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলবে যেখানে 4 থেকে 5টা ফুল স্টপ থাকবে, আর কিছু না। ঠিক আছে? আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, রেজাল্টসে নিউমেরিক্যাল ভ্যালুর চেয়ে আর টেবুলার ফর্মের রিপ্রেজেন্টেশনের চেয়ে গ্রাফটা অত্যন্ত ভালো। ফলে তোমাদের কাছে যদি এই ডেটা থাকে সেটাকে গ্রাফ প্লট করে শো করবা, তোমাদের কাছে যদি ইকুয়েশন থাকে সেটাকে ফাংশনাল ফর্মে নিয়ে গিয়ে গ্রাফ প্লট করে সেই গ্রাফটা শো করবা। আর গ্রাফ যখন শো করবা তখন অবশ্যই খেয়াল রাখবা যে গ্রাফের এক্স এক্সিস এর লেভেলটা ঠিকভাবে দিয়েছো কিনা, ওয়াই এক্সিস এর লেভেল ঠিকভাবে দিয়েছো কিনা, আর গ্রাফের ক্যাপশন দিয়েছো কিনা, গ্রাফ বা টেবিল এর ক্যাপশন দিয়েছো কিনা, গ্রাফের মধ্যে যা আছে তা তুমি ক্যাপশনে সব লিখেছো কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবে। যদি রাখো তাহলে মোটামুটি আর্টিকেলটা লেখা শেষ হয়ে যাবে। তো তোমাদেরকে থ্যাংক ইউ দেওয়ার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি যতদূর শুনেছি যে তোমাদের এই সাস্ট মেইল থেকে যদি তোমরা এই কম্পিটিশনে আর্টিকেল সাবমিট করতে যাও সাধারণত হচ্ছে একেবারে 11th আওয়ার 2-3 মিনিট আগে গিয়ে সাবমিট করো। এই 2-3 মিনিট আওয়ার আগে যখন সাবমিট করো তখন সাস্ট মেইল শুনেছি অনেকেরই বাউন্স ব্যাক করে, অর্থাৎ মেইল যায় না। ফলে তোমরা এটা আর্টিকেল সাবমিট করার সময় সাস্ট মেল ইউজ না করে জিমেল, ইয়াহু যেটা তোমরা নরমালি ইউজ করো সেটা নরমাল মেল থেকে সাবমিট করো। না হলে বাউন্স ব্যাক করলে, লাস্ট মিনিটে বাউন্স ব্যাক করলে আসলে কিছু করার থাকে না। এই হচ্ছে একটা ব্যাপার। আর তারপরের ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে স্যার তো এইভাবে লিখতে বলেছে আমি এইভাবেই লিখবো, তাহলে অত্যন্ত চরম ভুল করবা। আমি যা বলেছি তা হচ্ছে সবার শেষে তোমরা চেক করবা এই জিনিসগুলো আছে কিনা।
মানে হচ্ছে যে তোমরা যদি সব কাজ শেষ করে লেখা শুরু করো, 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে কাজ শেষ করাই সম্ভব না। লেখবার কখন, লিখতে সময় লাগে সবচেয়ে বেশি, কাজ করতে সময় লাগে না। ফলে তোমরা যে কাজটা করবা, তোমাদের প্রথম দিনের অর্ধেক পার হয়ে যাওয়ার পরেই লেখা শুরু করবা। যা আসতেছে তোমার হাতে, যা আছে তার সফট কপি বানিয়ে ফেলবা। এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার। আর যদি তোমরা যেটাতেই করো, লেটেকে লিখো, ওভারলিফে লিখো, লিক্সে লিখো, বা মাইক্রোসফট অফিসে লিখো, যেখানেই লিখো, এটা লিখতে থাকবা, জাস্ট লিখতে থাকবা। পরে এই প্রথম দিনের অর্ধেক পার হওয়ার পর থেকেই তোমাদের কাছে যা আছে লিখতে থাকো, একজন লিখতে থাকো, জাস্ট খালি বলবা যে লিখতেছে। তারপরে শেষে গিয়ে দেখবা এই স্ট্রাকচার ঠিক আছে কিনা, যা যা বললাম তা মোটামুটি ঠিক আছে কিনা। কারণ কি, আর্টিকেলের কোনো স্ট্রাকচার নাই, সো এই সবকিছু ঠিক থাকতে হবে এরকম কোনো কথাও নাই। ঠিক আছে, এই ছিল আমার বলার মতো। যা কিছু আমি বলেছি, কিন্তু আসলে এই কথাগুলো এত শর্টলি বলাও সম্ভব না। আহ, আমি আশা করি যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। স্যার কিছু কোশ্চেন ছিল আর কি, ইয়েতে জমা ছিল আর কি, চ্যাট বক্সে, সেগুলো কি বলবো বলো, বলো। নাকি? ওকে স্যার, প্রথম একটা কোশ্চেন ছিল যে ওই আর্টিকেলের ভিতরে যে ইন্ট্রোডাকশন সেকশন আছে, তার সেকেন্ড প্যারাগ্রাফে যে রেজাল্টের কথা বলা হয়েছে, সেটা সম্পর্কে যদি আরেকবার একটু বলতেন। বুঝিনি, আরেকবার বলো তো। ওই যে আর্টিকেল সে ছিল না একটা আর্টিকেল, আর্টিকেল, মানে যেটা দেখাইছিলেন আর কি, ইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেট টেমপ্লেট। মতো, সেটার ইন্ট্রোডাকশন সেকশনের সেকেন্ড হ্যাঁ, প্যারাগ্রাফ যেটা আছে, সেটাতে রেজাল্ট নিয়ে কিছু বলছিলেন, ওটা যদি আচ্ছা, আরেকবার একটু বলতেন। বুঝতে এখানে পারছি। রেজাল্ট এই যে সেকেন্ড প্যারাগ্রাফের শেষে যে কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য মেইন রেজাল্টস, ঠিক আছে? এই মেইন রেজাল্টস কিন্তু তোমার কাজের না। এই মেইন রেজাল্ট হচ্ছে এর এই সেকেন্ড প্যারাগ্রাফের উপরে যে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেনের কথাবার্তা তুমি যখন বলবা, বলা শেষ করার পরে তুমি দেখবা যে তাদের কাছে মেইন রেজাল্ট কোনটা, সেই কথাটা একবার উচ্চারণ করবা। এর আগে তো তাদের কাজগুলো আলোচনা করেছ, তাদের কাজগুলো আলোচনা করেছ, আর কিছু না। ঠিক আছে, এইখানে এই লাস্ট লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে তাদের কাজগুলো থেকে তুমি যা বুঝতে পেরেছো যে ওকে, তারা সবাই মিলে এত কাজ করেছে, কিন্তু তাদের মেইন গোল ছিল বলটাকে দেখা, বলটা কোথায় আছে, নাকি বলটা কোথায় পড়েছে, নাকি বলটা পড়ার সময় কিভাবে পড়েছে, ওরা কি দেখতে চেয়েছে, এটাই হচ্ছে এইখানকার মেইন রেজাল্ট। এই মেইন রেজাল্ট তোমার কাজের না, এই মেইন রেজাল্ট হচ্ছে এর আগে যারা এই জাতীয় কাজ করেছে তাদের মেইন রেজাল্ট। জি স্যার, আশা করি বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল যে থিওরি ডেভেলপমেন্টটা কি নিজে থেকে করতে হবে, নাকি শুধুমাত্র বিল্ডিং বিজ্ঞানীরা, মানে যারা বিজ্ঞানীরা করছে তাদের ফর্মুলা শুধুই ব্যবহার করা যাবে? আচ্ছা, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছো। এটা হচ্ছে কি, যে ধরো কি হলো, আমরা সবাই জানি, এই ধরো নরমাল একটা ইকুয়েশন কি আছে, এই এফ সমান এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন এটা কিরকম আমরা তো সবাই জানি, কিন্তু তোমার কাছে মনে হলো যে আচ্ছা, এক্স স্কোয়ারের জায়গায় এক্স সমান যদি আমি 1 + x ধরি, তাহলেও তো ফাংশনটা সিদ্ধ আছে। সিদ্ধ থাকলে ঘটনাটা কিরকম দাঁড়ায়, এটা আমি দেখতে চাই। এই যে একটা কনসেপ্ট তোমার মাথার ভিতরে, তোমার উর্বর মস্তিষ্কে হঠাৎ করে উদয় হলো, এই উদ্ভট চিন্তাটা, এই এইটা কিন্তু তুমি আর অন্য কোথাও পাবে না। ঠিক আছে, ফলে এই থিওরি যে, যেহেতু তোমরা আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স স্টুডেন্ট, তোমাদের কাছে মনে হতে পারে যে ফিজিক্স এর থিওরি তো আমাদের পক্ষে ডেভেলপ করা সম্ভব না। ওকে, মেইন থিওরি F = ma তো ডেভেলপ করা সম্ভব না, ওটা করবা না।
কিন্তু এই F equal to m এ যখন ইমপ্লিমেন্ট করবে, যখন নাকি F1, F2, F3 এগুলো থাকবে, এগুলো কিন্তু তোমার হাতে। তার মানে কি, তুমি যা করতেছো এখানে এই সবকিছু তুমি নিয়ে আসতে পারো, আবার সবকিছু মেইন জিনিসটা তুমি বাইরের থেকে নিয়ে আসতে পারো, জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। কিরকম, যে ড্রিফট ভেলোসিটি, এইটা তুমি যদি অন্য কোনো রকমের ধরো তাহলে সেটা ধরতে পারো, অথবা স্ট্যান্ডার্ড কেউ একজন ধরেছে সেটা নিয়ে এসে ধরতে পারো। ফলে থিওরিতে তুমি আশা করতে পারো, বা নর্মাল, এটা নর্মাল যে তুমি সবকিছুই আরেকজনের জিনিস দেখাবা, এটা নর্মাল। কিন্তু এই ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনের মধ্যে এই থিওরিটা নিয়েই তোমাদের কাজ করতে হয়, এটাতে তোমাদের বেশি পরিশ্রম করতে হবে। ফলে এইখানে তোমাদের অনেক কিছু লেখা থাকবে অটোমেটিক্যালি, যা নাকি বিভিন্ন জায়গা থেকে তুমি আনতে পারবে না, কারণ অন্য কোথাও এই জিনিসগুলো নাই। তোমার মাথায় যে বুদ্ধিটা আসছে সেই বুদ্ধিটা অন্য কারো কাছে নাই। এটা হচ্ছে মেইন ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনের মেইন ব্যাপার। ঠিক আছে? আমি কি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, কোশ্চেন আছে। এরপরে কোশ্চেন হলো, যদি একটা রেফারেন্স বারবার ব্যবহার করা হয়, একটা রেফারেন্সই, তাহলে সাইট নাম্বার কি সেম থাকবে নাকি নতুন নতুন করে দিতে হবে? সরি, আমি বুঝি নাই। আচ্ছা, মানে একটা রেফারেন্স যদি বারবার ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, তাহলে সাইট নাম্বার কি একই থাকবে নাকি আলাদা নতুন করে আচ্ছা দিতে হবে আচ্ছা আচ্ছা, বারবার? ঠিক আছে। এটা হচ্ছে কি, একটা সাইটেশন তুমি নানান জায়গায় ইউজ করবা, আর এইটার নাম্বার একটাই থাকবে। যেমন ধরো, আহ, নিউটনেরই তো হাজার রকমের, তুমি অঙ্ক করতে যাও দেখো নিউটনিয়ান ম্যাথামেটিক্স, দেখো ফিজিক্স পড়তে যাও নিউটনিয়ান মেকানিক্স, তুমি সিমুলেশন করতে যাও এখানেও নিউটনের মেথড। নিউটন কোথায় নাই? এখন তুমি যদি ওই এফ ইকুয়াল টু এম এ বা এটার করেসপন্ডিং, অর্থাৎ নিউটনের এই কথাগুলো যেখানে আছে কোন একটা বই থেকে নিচ্ছ, সেই বইটা, ওই বইটার ভিতরেই সবকিছু আছে। ফলে তোমাকে কি, তুমি ওই জায়গায় একটা নাম্বারই ইউজ করবে। ধরো 10 নাম্বার রেফারেন্স হচ্ছে নিউটনের রেফারেন্স, এই 10ই বিভিন্ন জায়গায় থাকবে। ঠিক আছে? কিন্তু এই নিউটনের এই নিউটনিয়ান মেকানিক্স যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই বইটা দিচ্ছ। যখন নাকি এই নিউটনের রিলেটিভিটি দরকার হলো, তখন কিন্তু আর তোমার এই বইতে নাই, তখন কিন্তু নিউটনের রিলেটিভিটি বইতে আছে। ফলে ওইটার নাম্বার হবে আবার আলাদা। ওই বইয়ের যত জায়গায় কথা বলবা তত জায়গায় ওই আলাদা একটা নাম্বারই বারবার আসবে। মানে হচ্ছে যে একটা রেফারেন্স তুমি বারবার সাইট করবা যদি সেটার উৎপত্তি স্থল এক জায়গায় হয়, আর উৎপত্তি স্থল যদি আলাদা হয় তাহলে সেটা আলাদাভাবে সাইট করতে হবে। ওকে স্যার, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো অন্য কারো পেপার থেকে কি গ্রাফ সাইটিং করা যাবে নাকি? মানে গ্রাফ নিয়ে পরে সাইট করে দিলাম। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে কি, যে অন্য কোথাও থেকে গ্রাফ, স্কেমেটিক ডায়াগ্রাম, টেবিল, এগুলো সরাসরি কখনো আনবে না। আর যদি আনতে বাধ্য থাকো তাহলে ওই গ্রাফের ক্যাপশনে সরাসরি বলে দিবা যে এইটা অমুক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, রেফারেন্স দিয়ে। ঠিক আছে? কিন্তু এটা অত্যন্ত খারাপ কাজ। মানে গ্রাফ নিয়ে আসা, গুগল করে একটা ছবি এনে ধাম করে বসায় দেওয়া, এগুলা অত্যন্ত খারাপ কাজ। যদি তোমার একটা ডায়াগ্রাম আঁকতে হয় একটু কষ্ট করে কম্পিউটারে এঁকে ফেলবা, অথবা খাতার মধ্যে এঁকে সেইটার ছবি তুলে তোমার এই সফট কপির মধ্যে অ্যাটাচ করে দিবা। তুমি কোনো কারণেই মানে চাইবা না। তোমার প্রথম টার্গেট থাকবে যে তোমার এখানে আর্টিকেলে যত ছবি যাবে সব তুমি বানিয়েছো, সেই ছবি দিবে। কিন্তু যদি নিতান্তই না পারো, সেই ক্ষেত্রে হচ্ছে যে তুমি গ্রাফ নিয়ে আসবে এবং সেটার যথাযথ সাইটেশন দিবে। যদিও এটা সব জায়গায় ডিসকারেজ করে যে এটা ভালো না।
কারণ কি, ওই এটার সাইট করলেই হয় না, এগুলোর আসলে পারমিশন লাগে। অর্থাৎ তুমি মেইল করবা যার আছে, যার গ্রাফটা নিচ্ছ তাকে মেইল করবা, সে যদি তোমাকে পারমিশন দেয়, রিপ্লাই করে, তারপরে সেই রিপ্লাইটা আলাদাভাবে আর্টিকেলের সাথে জমা দিতে হয়। গ্রাফ, টেবিল এগুলো সাইট করলেই কাজ শেষ এরকম না। এগুলো হচ্ছে যে এগুলো সাইট করার পাশাপাশি তোমাকে, তারা যে তোমাকে ওই সব অথর তোমাকে যে পারমিশন দিয়েছে সেই পারমিশন লেটারটাও সাবমিট করতে হয় আলাদাভাবে। বুঝতে পেরেছো? জি স্যার, আরেকটা কোশ্চেন আছে, মানে থিওরিতে যেসব সূত্র ব্যবহার করা হবে সবগুলারই কি সাইটেশন করতে হবে? মানে একেবারে সিম্পল যে সূত্রগুলো আছে, নিউটনের সূত্র বা ইয়ের সূত্র, সেগুলো কি সাইট করতে হবে কিনা? মানে খুব কমন সূত্র আছে না কিছু, যেমন একেবারে বেসিক সূত্রগুলো, সেগুলো। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমি এই কথাটা একটু অন্যভাবে বলি আগে, সেটা হচ্ছে তোমরা শুরু করবা এই ইকুয়েশন ডেরাইভ করা যখন শুরু করবা, প্রথম যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা থিওরিতে লিখবা, আর লাস্ট ইকুয়েশনটা এই আর্টিকেলের মধ্যে লিখবা। ফলে তোমাদের ওই নানা খুচরা সাইটেশন যেগুলো দরকার সেগুলো তো তোমাদের কাছে যে খাতার মধ্যে তোমরা যোগ বিয়োগ করেছো সেই খাতার মধ্যে আছে, সেগুলো তো তুমি এখানে এক্সপ্লিসিটলি দেখাচ্ছ না। ফলে তোমার ওই সব খুচরা সাইটেশন আসলে দরকার হয় না। আর যদি কোনো কারণে তোমরা সেই জিনিসগুলো এই থিওরি সেকশনের মধ্যে আর্টিকেলের ভিতরে লিখেই ফেলো, তাহলে তোমাদেরকে ওগুলো অবশ্যই সাইটেশন করতে হবে। ঠিক আছে? ওকে স্যার, আপাতত এই কোশ্চেনগুলোই ছিল, আর কোশ্চেন নাই। ওকে, তাহলে থ্যাংক ইউ, গুড লাক তোমাদের সবাইকে।